বাংকারে যারা থাকে তাদের যা প্রয়োজনীয় জিনিস আছে, খাবার দ্রব্য, এগুলো আমরা 15 থেকে 16-17 কিলোমিটার দূরে পাতা বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না। তারা এই এজেন্সির মাধ্যমে চলে গেছিল রাশিয়াতে, এবং আমার ছোট ভাইও রাশিয়াতে যায় বিভিন্ন মাধ্যমে। এরপর আমি বিভিন্ন ফেসবুকে ওদের অ্যাড দেখি, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে 2.5 মাস এর মধ্যে নিয়ে যাবে। তো সেখানে আমাকে 4 মাসের মধ্যে নিয়ে গেছে, কিন্তু যেরকম কন্ট্যাক্ট ছিল সেরকম করে নাই। ওইখানে যাওয়ার পরে আমরা খুবই প্রতারিত হয়েছি, থাকা খাওয়া এবং বিভিন্ন রকমের প্রবলেমে পড়ছি। যেমন 140 জনের জন্য 4টা বাথরুম দিছে, 4টা গোসলখানা দিছে, একসাথে সবার কাজ। সকালে যখন আমরা একসাথে বেরোইতাম ওইখানে খুবই জাম থাকতো, 140 জনের একই সময়ে 4টা বাথরুমে অবস্থা খুব খারাপ থাকতো। বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে আপনাকে হাসপাতালে পাঠাবে না। তারা স্ক্রিনটা ভিতরে রেখে উপর দিয়ে শুটা যায়। হামলায় আহত হওয়ার পরের অবস্থা এটা হচ্ছে আমি, আর পাশেই এখন যাকে দেখানো হবে সেটা হচ্ছে আমার বন্ধু, ওর বাড়ি নোয়াখালী, ও মারা গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আমার বন্ধু ছিল, একসাথে আমরা একবারেই থাকতাম। ওইখানে যাওয়ার পথে ও মাইনে পাড়া পড়া ওই ইনস্ট্যান্ট ওইখানে মারা যায়। যুদ্ধটাকে আপনার কি মনে করেন? সমস্যা ছিল শুধু আউটডোরে কাজ, ওইখানে -50 ডিগ্রি পর্যন্ত চলে যায়, যা সহ্য ক্ষমতার বাইরে। রাশিয়াতে একটা অ্যাপস আছে হেড হান্টার, কন্ট্যাক্ট হয়। তারপর তাকে আমি বলি যে আমার তো আলহামদুলিল্লাহ 4-5টা কাজের স্কিল আছে, আমরা কি ওইখানে দক্ষতা অনুযায়ী কাজ পাইতে পারবো কিনা। তারপরে সে বললো যে ঠিক আছে, তোমাদের কি কি কাজ জানো, এই ডকুমেন্টসগুলো আমাকে দাও। তো আমি আমার ডকুমেন্টসগুলো সব ম্যামকে সাবমিট করি। দেন সে এগুলো দেখে জাস্টিফাই করে দেখলো যে আমাকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দেয়। আমরা ট্রেনিং করলাম ভ্লাদিভস্টক, ওইখানে আমরা কন্ট্যাক্ট করছি, ওইখানে ট্রেনিং করছি আপনার 14 দিন। আর 7 দিন ট্রেনিং করছি ইউক্রেনের দনেস্কে। ট্রেনিংয়ে আপনার যারা স্নাইপারিস্ট তাদেরকে শুধু স্নাইপারই শেখানো হয়, আর যারা ব্যাটালিয়ন তাদেরকে সব দূরে ফ্রন্টলাইনে বাংকারে নিয়ে দিয়ে আসতাম। তো 3 দিনের মাথায় আমি মালামাল দিয়ে আসার পথে একটা খোলা জায়গা, আমরা যেখান দিয়ে হাঁটি ওইখান দিয়ে গাছ, এই সেই পাউডার সাবানের মতন, এই যে বমটা দেখছেন গোল, এই বমটার ভিতরে আর কি থাকে, ওই যে একটা দেখা যায়, দেখেন বমের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে 3 বছর। প্রতিদিনের গোলাগুলি, ট্যাঙ্কের গর্জন, ধ্বংসস্তূপ সব এখন সেখানে নিত্যদিনের দৃশ্য। তবে রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা নন, এই যুদ্ধে লড়েছেন আরো অনেক দেশের হাজারো তরুণ। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি যুবক। তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে, আমরা 200 জন লোকের মধ্যে সবচেয়ে 1 নম্বর স্নাইপার আমি হয়েছি। যুদ্ধের ভয়াবহ সংঘর্ষের মধ্যে রাশিয়ার এক নিরীহ সৈন্য যুদ্ধক্ষেত্রে এক খাদের মধ্যে আটকা পড়ে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে ইউক্রেনীয় ড্রোনগুলো সুদানের মরুভূমির বুকে রচিত হল এক রক্তাক্ত কিন্তু গর্বের অধ্যায়। আবেই অঞ্চলে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় শহীদ হয়েছেন বাংলাদেশের 6 জন বীর শান্তিরক্ষী, আহত হয়েছেন আরও 8 জন। এই হামলা ছিল পরিকল্পিত, নির্মম এবং সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পকে লক্ষ্য করেই চালানো হয়। তবে এই খবরের আরেকটি দিক রয়েছে। পাল্টা জবাবে সন্ত্রাসী বাহিনী পুরো এলাকা। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট, বাংলাদেশি শান্তিরক্ষীদের ক্যাম্প দখল করা, আবেই এলাকার নিয়ন্ত্রণ নেওয়া এবং সাধারণ মানুষকে জিম্মি করা। এই হামলার পেছনে রয়েছে সুদানের কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী RSF, যারা আগেও একাধিক এলাকায় মানবাধিকার লঙ্ঘন আর হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা ভেবেছিল হঠাৎ আক্রমণে বাংলাদেশি ক্যাম্প ভেঙে পড়বে, কিন্তু তারা ভুলে গিয়েছিল একটি বিষয়, এই ক্যাম্প পাহারা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া ফিরেছেন গ্রামের বাড়িতে, তবে তাকে ঘিরে আনন্দ নয়, শোকের মাতম।